সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। কি শুরু করলেন ডক্টর ইউনুস? পাত্তাই পাচ্ছে না শক্তিশালী ভারত। চীনা তুর্কি বিনিয়োগে সমরাস্ত্র দানও বাঁধছে বাংলাদেশ। বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে এক নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যার কেন্দ্রে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তার নেতৃত্বে গৃহীত নতুন নীতিমালায় দেশের সার্বভৌমত্ব এবং সামরিক সক্ষমতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণকেই বদলে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে। এরই সর্বশেষ এবং সবচেয়ে শক্তিশালী সংযোজন হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী চীনের তৈরি অত্যাধুনিক SY-400 বা SA-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিজেদের আর্সেনালে যুক্ত করতে চলেছে। এমন এক সময় এই সিদ্ধান্ত এলো যখন অত্যাধুনিক যুদ্ধবিমান ক্রয় এবং দেশে ড্রোন কারখানা স্থাপনের খবরেই প্রতিবেশী ভারতের নীতি নির্ধারকদের মধ্যে অস্থিত বিরাজ করছিল। চীনের স্বনামধন্য প্রতিষ্ঠান চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন নির্মিত এই SY-400 কোনো সাধারণ অস্ত্র নয়। সামরিক পরিভাষায় এটিকে একটি বহুবিধ ক্ষমতা সম্পন্ন ব্যবস্থা বলা হয়, যা একই সঙ্গে মাল্টিপল রকেট লঞ্চার এবং স্বল্প পাল্লার কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভূমিকা পালন করতে পারে। একটি 8x8 চাকার বিশেষ যানে স্থাপিত এই ব্যবস্থাটি অভিযানের ধরন অনুযায়ী নিজের ক্ষমতা পরিবর্তন করতে পারে। এটি একসঙ্গে 8টি 400 মিলিমিটারের রকেট বহন করতে পারে, যা দিয়ে 180 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করা সম্ভব। আবার প্রয়োজন অনুযায়ী 2টি BP-12A স্বল্প পাল্লের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, যা সলিড গাইডেন্স এবং স্যাটেলাইট নেভিগেশন ব্যবহার করে প্রায় 400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও হামলা চালাতে সক্ষম। যুদ্ধক্ষেত্রে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হল এর ক্ষিপ্রতা এবং নির্ভুলতা। এর ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার বা TEL যানটি মাত্র কয়েক মিনিটের মধ্যে এক স্থান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দ্রুত নিজের অবস্থান পরিবর্তন করতে পারে, যা শুট অ্যান্ড স্কুট নামে পরিচিত। এই সক্ষমতার কারণে শত্রুপক্ষের পাল্টা হামলা বা বিমান হামলার ঝুঁকি প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। এর সঙ্গে থাকা বিভিন্ন ধরনের ওয়ারহেড, যেমন হাই এক্সপ্লোসিভ এবং ব্লাস্ট ফ্র্যাগমেন্টেশন, বাংলাদেশকে সুরক্ষিত বাংকার, সামরিক স্থাপনা কিংবা যে কোনো শক্ত লক্ষ্যবস্তু ধ্বংস করার মতো অভাবনীয় ক্ষমতা এনে দেবে। এর ফলে ভারত এবং মিয়ানমার সীমান্তে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা এক নতুন উচ্চতায় পৌঁছাবে। ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্টতই বাংলাদেশ ফার্স্ট নীতিতে বিশ্বাসী। এই নীতির মূল ভিত্তি হল একটি শক্তিশালী সামরিক বাহিনী ছাড়া আন্তর্জাতিক অঙ্গনে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব নয়। পূর্ববর্তী সময় বিভিন্ন ক্ষেত্রে যে প্রতিবেশী দেশের প্রভাবের কথা শোনা যেত, বর্তমান সরকার সেই বৃত্ত থেকে বেরিয়ে আসার একটি সুস্পষ্ট বার্তা দিচ্ছে। SY-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার সিদ্ধান্তটি সেই বার্তারই প্রতিফলন বলে মনে করা হচ্ছে। কারণ 400 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে আসার অর্থ হল ভারতের পূর্বাঞ্চলের অনেক গুরুত্বপূর্ণ শহর ও সামরিক স্থাপনা এখন সরাসরি বাংলাদেশের নিশানার আওতায় চলে আসবে, যা আগে কখনো কল্পনাও করা যেত না। এই একটিমাত্র পদক্ষেপ নয়, বরং এটি সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের একটি বৃহৎ প্রকল্প। সর্বাধুনিক যুদ্ধ বিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক ড্রোন দিয়ে বাংলাদেশ যে দক্ষিণ এশিয়ায় একটি শক্তিশালী মিলিটারি বাহিনী গঠন করতে চলেছে, তা এখন স্পষ্ট। অতীতে বাংলাদেশের সামরিক সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে প্রায়শই ভারতের আপত্তির কথা শোনা গেলেও বর্তমান সরকার সেদিকে কর্ণপাত না করে সরাসরি চীনের মতো দেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করছে। এটি প্রমাণ করে যে দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের বহিরাগত চাপকে তোয়াক্কা করা হবে না। এই সামরিক আধুনিকায়নের সুফল কেবল সীমান্তেই সীমাবদ্ধ থাকবে না। একটি শক্তিশালী ও আধুনিক সেনাবাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাও জোরদার করবে। বিশেষ করে সমুদ্র সীমায় নিরাপত্তা প্রতিষ্ঠা, পার্বত্য অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের দৌরাত্ম্য দমন এবং রোহিঙ্গা সমস্যার মতো জটিল জাতীয় ইস্যুগুলো মোকাবেলায় সশস্ত্র বাহিনীর সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। এর ফলে ভবিষ্যতে যে কোনো দেশ বাংলাদেশের ওপর অর্থনৈতিক বা সামরিক চাপ সৃষ্টি করার আগে অনেকবার ভাবতে বাধ্য হবে। সব মিলিয়ে ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ তার প্রতিরক্ষা নীতিতে যে আত্মনির্ভরশীল এবং দৃঢ় পদক্ষেপ নিতে শুরু করেছে, তা দেশের ভবিষ্যৎ গতিপথকেই নির্ধারণ করে দেবে। বদলে যাচ্ছে প্রতিরক্ষা খাত। চীনা তুর্কি বিনিয়োগে সামরিক শিল্পে স্বনির্ভর হচ্ছে বাংলাদেশ।
স্বাধীনতার পর অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও বাংলাদেশের সামরিক শিল্পের অগ্রযাত্রা ছিল মূলত সীমিত পরিসরে। গাজীপুরে অবস্থিত বাংলাদেশ সমরাস্ত্র কারখানা দেশের একমাত্র সরকারি অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ছোট অস্ত্র ও গোলাবারুদ তৈরিতেই সীমাবদ্ধ ছিল। তবে সেই অচলায়তন ভাঙার একটি জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেশীয় প্রতিরক্ষা শিল্পকে স্বনির্ভর করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে সরকার, যার কেন্দ্রে রয়েছে বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন বা সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পরিকল্পনা। এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের প্রতিরক্ষা খাতে বিদেশি বিনিয়োগ, বিশেষ করে চীন এবং তুরস্কের অংশগ্রহণের সম্ভাবনা তৈরি হয়েছে, যা বাংলাদেশের সামরিক শিল্পের ভবিষ্যৎ গতিপথকেই পুরোপুরি বদলে দিতে পারে। এই বিষয়টি সম্প্রতি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদনে বিস্তারিতভাবে উঠে এসেছে। প্রতিবেদন অনুসারে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজার একটি বিশেষ সভায় এই যুগান্তকারী সিদ্ধান্তটি গৃহীত হয়। বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সশস্ত্র বাহিনী বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যা এই উদ্যোগের গুরুত্বকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের মাটিতেই অত্যাধুনিক সামরিক সরঞ্জাম তৈরির পথ সুগম করতে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এখন সময়ের অপেক্ষা মাত্র। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানাচ্ছেন, এই বিশাল কর্মযজ্ঞের জন্য প্রয়োজন হবে প্রায় 15,000 কোটি ডলারের এক বিপুল বিনিয়োগ। এই বিপুল পরিমাণ অর্থ সংস্থান করা হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যৌথ উদ্যোগ এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই এর মতো বিভিন্ন মডেলে। পরিকল্পনা অনুযায়ী এই বিশেষায়িত অঞ্চলটি কেবল গতানুগতিক অস্ত্র বা গোলাবারুদেই সীমাবদ্ধ থাকবে না, বরং এখান থেকে তৈরি হবে আধুনিক যুদ্ধক্ষেত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ড্রোন, বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম এবং সাইবার নিরাপত্তার মতো প্রযুক্তিগত ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ একটি আমদানিকারক দেশের পরিচয় থেকে বেরিয়ে এসে সামরিক প্রযুক্তিতে স্বনির্ভর হওয়ার পথে হাঁটতে শুরু করবে। বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিরক্ষা সরঞ্জামের বার্ষিক চাহিদা প্রায় 8,000 কোটি টাকা। উদ্বেগজনক বিষয় হল, এই চাহিদার প্রায় 70% পূরণ করতে হয় আমদানির মাধ্যমে, যার একটি বড় অংশ আসে চীনের কাছ থেকে। একটি শক্তিশালী দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা সম্ভব হলে এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে। শুধু তাই নয়, অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে সামরিক সরঞ্জাম রপ্তানির একটি নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। এটি দেশের অর্থনীতিতে একটি নতুন মাত্রা যোগ করার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও শক্তিশালী করবে। বিশাল এই প্রকল্পে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের পথে অন্যতম বাধা ছিল দেশের বিদ্যমান নীতি। তবে এই প্রতিবন্ধকতা দূর করতে সরাসরি হস্তক্ষেপ করেছে সরকারের সর্বোচ্চ মহল। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এরই মধ্যে প্রযুক্তি হস্তান্তর, যৌথ বিনিয়োগ, পিপিপি এবং এফডিআই সহজ করার জন্য বেশ কিছু নীতিগত অনুমোদন দিয়েছেন। তার এই দিক নির্দেশনা প্রকল্পটির বাস্তবায়নের পথকে অনেকটাই মসৃণ করেছে। এই নীতিগত সমর্থনের ওপর ভিত্তি করেই বেজার চেয়ারম্যান বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন। সরকারের উচ্চ পর্যায়ের সবুজ সংকেত পাওয়ার পর এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে মুখ্য ভূমিকা পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী। বাহিনীর পক্ষ থেকে ইতোমধ্যে প্রতিরক্ষা শিল্প স্থাপন সংক্রান্ত একটি সমন্বিত জাতীয় নীতিমালার খসড়া ধারণাপত্র বা কনসেপ্ট পেপার তৈরির কাজ শুরু হয়েছে। পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে তদারকির জন্য দুটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে। বেজার সভায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে প্রতিরক্ষা শিল্পে বাংলাদেশ পাকিস্তানের সমকক্ষ হওয়ার সামর্থ্য রাখে। সভায় উপস্থিত বিশেষজ্ঞরা একটি স্থায়ী সমন্বয় কাঠামো গঠনের ওপর জোর দেন, যা এই খাতের দীর্ঘমেয়াদী উন্নয়নে সহায়তা করবে। এই ক্ষেত্রে তুরস্ক বা পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের নীতিমালাকে মডেল হিসেবে অনুসরণ করার পরামর্শ উঠে আসে। তুরস্ক সাম্প্রতিক সময় যেভাবে বেসরকারি খাতকে সঙ্গে নিয়ে ড্রোন প্রযুক্তি সহ অন্যান্য সামরিক শিল্পে বৈপ্লবিক উন্নতি করেছে, তা বাংলাদেশের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। আর এই প্রেক্ষাপটেই বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোনে সম্ভাব্য বিনিয়োগকারী হিসেবে চীন এবং তুরস্কের নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে। যদিও বেজার চেয়ারম্যান আশিক চৌধুরী এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো এই দুটি দেশের আগ্রহের কথাই জানাচ্ছে। এই উদ্যোগটি মূলত
মূলত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দীর্ঘমেয়াদী আধুনিকায়ন পরিকল্পনা ফোর্সেস গোল 2030-এর একটি অবিচ্ছেদ্য অংশ। এই লক্ষ্যের অধীনে সশস্ত্র বাহিনীকে আধুনিক এবং যুগোপযোগী করে গড়ে তোলার যে প্রয়াস চলছে তার সফল বাস্তবায়নের জন্য দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ অপরিহার্য। চীনা ও তুর্কি বিনিয়োগ যদি সত্যিই বাস্তবে রূপ নেয় তবে তা কেবল কয়েকটি কারখানার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি প্রযুক্তি হস্তান্তর, দীপদৌপা, দক্ষ জনশক্তি তৈরি এবং একটি শক্তিশালী শিল্প ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রেও অনুঘটক হিসেবে কাজ করবে। ফলে এই একটি পদক্ষেপই হতে পারে বাংলাদেশের সামরিক শিল্পের আগামীর পথ চলার মূল ভিত্তি। ধন্যবাদ।